বহু ছেলেকে আমি এই যে সার্টিফাই করেছি, বিদেশে চলে যাবে, থাকার উপায় নেই, বহু অসংখ্য। তারা এখন বিভিন্ন জায়গায় সিটিজেনশিপ নিয়ে ফেলেছে, বিভিন্ন করেছে বিভিন্নভাবে। তো আজকের থেকে না, বহু আগের থেকে এটা হয়ে আসছে। এবং দেখেন যে নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, প্রার্থীর নিরাপত্তা, বাংলাদেশে প্রার্থীর নিরাপত্তা ছিল, প্রার্থীর নিরাপত্তা ছিল বাংলাদেশে, ভোটারের নিরাপত্তা ছিল না। কিন্তু বিগত নির্বাচনে 18 সালের নির্বাচনে প্রার্থীর নিরাপত্তা ছিল না। আমি তার 1 নম্বর প্রমাণ। হেলিকপ্টার কেমন ঢাকা আসতে হয়েছে, আমরা 50 জন প্রার্থী আহত হয়েছিলাম। 50 জন প্রার্থীর মিছিলে হামলা করা হয়েছিল। মাহমুদুল খোকন, চৌধুরী, সংখ্যাটি মনে হয় 52 জন। যাক বানলো, আমি কম করেই একটু বলছি। এরকম গয়েশোদা শুরু করে ইকবাল হাসান চৌধুরীর, হাসান মাহমুদের ওয়াইফের ওখানে গুলি হয়ে অন্ধই হয়ে গেছে। কী অবস্থা! প্রার্থীর উপরে হামলা কোনোদিন আগে হতো না, কর্মীদের সাথে মিছিল হতো। কিন্তু বিগত 18 সালের নির্বাচনকে ভয়াবহ চিত্র। তা এখন আমাদের 21 জনকে 22 জন ক্যান্ডিডেটকে গ্রেপ্তার করা হয়েছিল, কারাগারে পাঠানো। তার ভিতরে 90-এর আন্দোলনের সময় খায়রুল খোকন, ফজলাক মিলন সহ রুলকুল দুলু, এরকম। এই যে সংস্কৃতি যখন চালু হয়েছে, আমাদের দল ভারপ্রাপ্ত তারেক রহমান দীর্ঘদিন ধরে আসতে পারেননি কেন? একটা বিদেশে বসে আছেন, পাসপোর্টটিও তো দেওয়া হয়নি আবেদন করবার পরেও, রিনিউ করা পাসপোর্ট দেওয়া হয়নি। তারপর একটা মামলা সাজাই দেওয়া হয়েছে, একের পর এক সাজা দেওয়া হয়েছে। তো যে কারণে আজকে যে এই যে অবস্থাটা, এটা আমি একদিন যেটা হয়নি। এখন যারাই ক্ষমতা থাকুক না কেন, তারা এগুলো চিন্তা করে না যে আমার ক্ষমতায় চলে যেতে হবে। বিগত সরকার 15.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ভাবছি, একবার ভেবেছিল। আমি কিন্তু কতবার বলেছি 2024-এর নির্বাচন আগে প্রথম সরকার নির্বাচন করতে পারবে না। তারপরে বলেছি কি, নির্বাচন যদি সরকার না দেয়, জোর করে নির্বাচন করেই নেয়, খুব তাড়াতাড়ি তাদেরকে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিতে হবে। কেন, কী হবে আমি বলছি, এইটা আমি বলতে পারবো না। প্রকৃতির একটা সাজা আসবে, ঠিক সেটাই আপনি দেখলেন। 24-এর নির্বাচন কাউকে নির্বাচন করতে দিল না। আমি তো 28 তারিখে মঞ্চে ছিলাম, 28 অক্টোবর 2023। তার আগে আমাকে সাজা দেওয়া হয়েছিল 9 অক্টোবর, 9 কি 6 অক্টোবর আমাকে সাজা দেওয়া হয়েছিল 4 বছরের সাজা। 2 বছর নির্বাচন অযোগ্য ঘোষণা, 10,000 টাকা জরিমানা অনাদায়। সাজা নিয়েই কিন্তু আমি মাঠে ছিলাম, মিছিল করেছি, টকশোতে এসেছি। 28 তারিখে মঞ্চে ছিলাম। কীভাবে মিছিলটা ভেঙে দেওয়া হলো, তারপর বিএনপি অফিস বন্ধ করে দেওয়া হলো, তালা বন্ধ করে দেওয়া হলো, কায়েম জোন ঘোষণা করা হলো, কাউকে যেতে দেওয়া হলো না। আমি কিন্তু 2 দিন ওই বাসার পাশেই মিনাবাজার যেটা আছে, ওই একটা বিল্ডিং পরে এই মসজিদগুলো আমি ছিলাম, সব দেখতেছি। কিন্তু তারপর 2 দিন পরে থেকে সরে গেছে, পরে তো গ্রেপ্তার হলাম র্যাবের হাতে। তার ভিতরে আমাকে আবার সহিমুটি করলো হাইকোর্ট। ম্যাডাম খালেদা জিয়ার আমাকে যিনি শাস্তি দিয়েছেন বিচারপতি আখতারুজ্জামান, তার বিরুদ্ধে আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রেস ক্লাবের সামনে এবং টেলিভিশনে, সময় টেলিভিশনটা, বিভিন্ন টেলিভিশনে। এটার জন্য হাইকোর্ট আমাকে সহিমুটি করেছিল। আমি হাজির হলাম না, পরের দিন আবার তারিখ ধরে আবারও গেলাম না। তখন আমার উপরে তখন হাইকোর্ট আইজিবির উপর নির্দেশ জারি করলো, যে কোনো মূল্যে আমাকে গ্রেপ্তার করতেই হবে, করে হাইকোর্টে হাজির করতেই হবে। তারপরেও আমি পুলিশের কাছে ধরা দিইনি, আগে তো সাজা আসেই। একটা পর্যায়ে গিয়ে র্যাব আমাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার কারণও আছে, আমি এর ভিতরে টক শোতে মানে অনলাইনে করতাম, তারপর ভিডিও বানাতাম, বানায় ছাড়তাম, এক ঝালাবালা করে রাখছিলাম আর কি। আমার কথা অ্যারেস্ট আমাকে হতেই হবে, যতদিন না হবো তখন কথা বলতেই থাকবো। তারপরে আমি অ্যারেস্ট হলাম, জেলে চলে গেলাম। আমাকে দেখানো হলো, ভিডিও ফুটেজ দেখানো হলো যে কী আমি বলেছি, এইগুলো বলেছি কিনা। বললাম সব বলেছি। আমি আরও ঘোষণা করতেছি, এই ধরনের শাস্তি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত তারেক রহমান, ডাক্তার জুবাইর রহমানের বিরুদ্ধে দিতে থাকে কোনো বিচারক, আমি কথা বলতেই থাকবো, বলতে 100 বছর তেল পড়া হবে না। তো এগুলো তো আমার জীবনে আছে। কিন্তু কথা হলো আজকে যে অবস্থাটা, আমি কিন্তু বারবার বলেছি, এই যে বাংলাদেশের এই অবস্থা চিন্তা করতে পারছে? একবার আপনি চিন্তা করেন তো, 1971 সালের কথা চিন্তা করেন, যেভাবেই হোক না কেন, অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগ তো ভোটের মাধ্যমেই ওই সব সংঘর্ষ অর্জন করেছিল। পাকিস্তান যদি ক্ষমতা দিয়ে দিত, প্রধানমন্ত্রী বাঁধে দিত, সরকার গঠন করতে দিত সেই সময় নেতৃত্বকে, তাহলে কি পাকিস্তান যুদ্ধ হইতো, মারার লাগতো, ভাগে হতো না। সেই দল, যে দলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি, সেক্টর কমান্ডার যুদ্ধ করলেন, নেতৃত্ব দিলেন তারা, সেই দল আজকে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অনুপস্থিত। 16ই ডিসেম্বর তারা বিজয় কি সাভার স্মৃতির সাথে ফুল দিতে যেতে পারে না, 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে আসতে পারে না, 32 নম্বরে তারা যেতে পারে না, 26শে মার্চ তারা কোনো অনুষ্ঠান করতে পারে না।
কতখানি জনরোষ সৃষ্টি হলে এই ঘটনাটা কেন এটা হলো? খুব কি দরকার ছিল? খুব দরকার ছিল। যদি একটা নির্বাচন 24-এ দিয়ে দিত, 2018 সালে রাতের বেলা ভোট করার কোনো দরকার ছিল? 100% ভোট নেওয়ার কোনো দরকার ছিল? শূন্য ভোট 1 ভোট 2 ভোট দেওয়ার কোনো দরকার ছিল? এই যে অসহন রাজনীতি, কুক্ষিগত রাজনীতি, তারপরেও মানুষ মেনে নিত। যদি দেশটা অর্থনৈতিকভাবে সবল হতো, অর্থ পাচার না হতো, ব্যাংক লুট না হতো, নির্বিচারে গুম খুন করা না হতো, তাহলে মানুষ মনে করতো না আমার অর্থনীতি ভালো আছে, আমি ভালো আছি। আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনার পরীক্ষা দিলেও পাওয়া যায়, জিপে 5 পাওয়া যায়, না দিলেও পাওয়া যায়। কি ভয়ঙ্কর অবস্থা! আমি এখন যে বিভিন্ন কলেজের সভাপতি আমি দেখতেছি কী অবস্থা, কোথায় নিয়ে গেছে দেশটাকে। আজকে আমার ভাই তাজ যে কথা বলছেন, কেন পালিয়ে যেতে হয়, যে অপকর্ম হয়, চিন্তা করেন। একটা দেশে সারা পৃথিবী আপনার খোঁজেন তো, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর কোথাও হয়েছে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে আন্দোলনের মুখে, একজন এমপি নেই, একজন মন্ত্রী নেই, একজন নেতা নেই? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? 1975 সালের 15 আগস্ট যে ঘটনাটা ঘটলো, তার আগে একটা দেশে দুর্ভিক্ষ হয়েছিল। সেই সময় গুম খুন, সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড, তারপর জাসদের দাবি 40,000 রাজনীতিকর্মী হত্যা করা হয়েছে। জাসদের আওয়ামী লীগের পক্ষ থেকে বলা 30,000 আওয়ামী লীগের নেতার মধ্যে হত্যা, 4-5 এমপি, রানিং এমপিকে হত্যা করা হয়েছিল। ঈদের মাঠে কিবরিয়া সাহেবকে গুলি করে হত্যা করা হয়েছিল কুমারখালীতে। তারপরেও তো 15 আগস্টের ঘটনা ঘটার পর এই যে তার আগে যারা ভয়ঙ্কর অবস্থান ছিল, শক্তিশালী একদম বীর দলে ঘুরে বেড়াতো, যুবলীগ, বিভিন্ন ঈদের রক্ষী বাহিনী, কত কিছু না, 15 আগস্টের পর 32 নম্বরে 36 ঘন্টা লাশ পড়েছিল, কিন্তু দেখতেও যায়নি। কেন হয়েছিল? ওই যে মানুষের কাছ থেকে সরে গেছে, দুর্ভিক্ষ পীড়িত দেশে মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছে, তখন তাদের দৌরাত্ম কিছু কিছু লোক। আমি তো সেই সময় দলের সাথে ছিলাম। আমিই সর্বপ্রথম, আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়তে পরে ঢাকাতে মাস্টার্স করি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার। যখন আমাকে বলা হলো তো শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, তখন গলাটি বিধ হয়েছিল ওয়াহিদ নামে আমার রুমমেটকে। তার খেসারত আমাকে দিতে সারা দিন আমাকে অত্যাচার করেছিল, তার মানসিকভাবে শারীরিকভাবে উপক্রম করেছিল। আমি ওই জন্য বলতাম, আমাদেরকে সারাক্ষণ বলতাম না, আমি সর্বপ্রথম প্রতিবাদকারী, আমি সর্বপ্রথম নির্যাতন সহ্যকারী। তো আওয়ামী লীগের মানুষ আবারও বলে, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বলে, এই যে হাজার হাজার ছেলেরা মিছিল বিরুদ্ধে দুর্গের মতো। আমরা যখন 90 সালে ওই জাতীয় পার্টি যখন অবস্থান নিয়েছিল শেরাটনের সামনে, যখন ঢাকা বসে বের হলাম বিরোধীদের পাশ দিয়ে, দুর্গ খুঁড়ে দেওয়া হয়েছে, হাজার হাজার ছেলে বের হয়ে আসছে। তো এই ছাত্রলীগ যেন আওয়ামী লীগ ক্ষমতা হাজার হাজার ছেলেদেরকে মিছিল দিতে বাধ্য করতো। আমি বলতাম যে শুধু একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এই কথা বলার পরে ছাত্রলীগ অর্ধেক বের হয়ে চলে যাবে। আজকে কি হলো? এই যে ডাকসু নির্বাচন হলো, একটা স্বতন্ত্র নাম দিয়ে, অন্য নাম দিয়ে হলেও তো একটা নির্বাচন করতে পারতো। আছে কোনো অস্তিত্ব? সব চলে গেল, শিবিরের মধ্যে চলে গেল। শিবির চলে গেছিলো ছাত্রলীগের মধ্যে, শিবির তো আলাদা মিশিয়ে ছিল না, সব সেদিন ছাত্রলীগ হয়ে গেছিলো। হেলমেট পরে শিবিররা ছাত্রলীগ হয়ে গেছিলো। এখন আবার সব ছাত্রলীগ এখন শিবিরকে 10,000 ভোট ছিল, আর 15,000 14,000 ভোট পাওয়ার মতো না, ছিল না।